সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। থমথমে গোপালগঞ্জে অনির্দিষ্টকালের কারফিউ, দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারে অভিযান চলবে। ছিল না গোয়েন্দা তথ্য, জানালেন উপদেষ্টা। লাভবান হয়নি কোনো পক্ষই, অভিমত বিশ্লেষকদের। অনেক লোক কিন্তু গোপালগঞ্জ ডিস্ট্রিক্টে পালিয়ে আসছে, তারা তো এদের আর্থিক সহযোগিতা করবে। অনেক কনফ্রন্টেশন যদি আপনি বিসমিল্লাতেই কনফ্রন্টেশনে শুরু করে দেন, তাহলে তো আপনার জন্য এনার্জি নষ্ট, টাইম নষ্ট। ফরিদপুরের পথসভায় গোপালগঞ্জকে মুজিববাদ মুক্ত করার ডাক দিলেন এনসিপি নেতারা। গ্রেপ্তার, বিচারে সাধারণ মানুষকে হয়রানি না করার আহ্বান। গোপালগঞ্জের মানুষকে, গোপালগঞ্জের সাধারণ জনগণকে আমরা মুজিববাদ থেকে মুক্ত করব। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং তারেক রহমানের নামে কুৎসার প্রতিবাদে যুবদলের মিছিল সমাবেশ। নেতাকর্মীদের ধৈর্যচ্যুত হয়ে ফাঁদে পা না দেওয়ার নির্দেশ। আমাদেরকে প্রবোধ করছে যে আমরা যেন আমরা ঝাঁপিয়ে পড়ি, প্রবোধ হয়ে কখনো কোনো পাতা ফাঁদে পা দেবেন। শেখ হাসিনা নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী এবং স্ত্রী সন্তানের নামে দুদকের 4 মামলা, 62 কোটি টাকার অবৈধ সম্পদ এবং সন্দেহজনক লেনদেনের প্রমাণ। শ্যামলীর ভাইরাল ছিনতাইয়ের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার। রাজধানীতে মোটরসাইকেল সহ অস্ত্র ভাড়া দিচ্ছে বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ, জানালো ডিবি। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এনসিপির পথসভাকে কেন্দ্র করে বুধবার দিনভর সংঘর্ষ আর প্রাণহানির ঘটনায় থমথমে গোপালগঞ্জ। গতরাতে শুরু হওয়া কারফিউ আবারও বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আগামীকাল বেলা 11টা থেকে দুপুর 2টা বিরতি দিয়ে এই কারফিউ চলবে অনির্দিষ্টকালের জন্য। এদিকে সংঘর্ষের ঘটনায় সন্দেহভাজন 20 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত সন্ত্রাসীদের ছাড় নেই, যেখানেই থাকুক গ্রেপ্তার করা হবে। পথে পথে ব্যারিকেড, ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট পাথর কিংবা লাঠিসোঁটা দেখেই অনুমান করা যায় কতটা সহিংস ছিল বুধবারের হামলা। বৃহস্পতিবার দুপুর নাগাদ এসব প্রতিবন্ধকতা সরানোর কাজ শুরু করেন পৌরকর্মীরা। তখনও জনমনে কাটেনি আতঙ্ক। একবারে ঘরে বন্দি, জরুরি অবস্থা চলতেছে, এখন তো কেউ বেরোবে না। আমরা খুব দ্রুত এই পরিবেশ থেকে কাটিয়ে উঠতে চাই, স্বাভাবিক একটা জীবনযাপন করতে চাই। কারফিউয়ের কারণে বেশিরভাগ দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, সাধারণের আনাগোনাও কম। বয়স অনুযায়ী আমি এখনো দেখি নেই যে এরকম অস্বাভাবিক পরিস্থিতি কখন হয়েছে। এখন শহরে যেহেতু সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি, তারপরে গাড়ি চলাচল করতেছে। শৃঙ্খলা ফেরাতে বুধবার রাত থেকেই পুরো গোপালগঞ্জে টহলে ছিল পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা। সকালে বাড়ে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। রাতভর অভিযান চালিয়ে অন্তত 20 জনকে আটক করে পুলিশ। জনগণের শান্তি আনয়নের জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা ঢাকা রেঞ্জ থেকে এবং বাংলাদেশ পুলিশ থেকে সমস্ত কিছু নেওয়া হবে। সন্ত্রাসীদের কোনো নিস্তার নেই, তারা বিন্দুমাত্র ছাড় পাবে না। বুধবার হামলা চালানো হয়েছিল জেলা প্রশাসন কার্যালয়ে এবং গোপালগঞ্জ কারাগারে। নিরাপত্তা বাড়ানো হয় এসব স্থাপনায়। আমরা প্রথম থেকে এখানে ব্যবস্থা নিয়েছি। এছাড়া আমাদের কারারক্ষীদের, তারপর এখানে যিনি কারার ইনচার্জ হিসাবে আছেন, ওনার সাহসিকতার জন্য আমরা এটা যথেষ্ট পরিমাণে আমরা ট্যাকল করতে পেরেছি। গতকালকে সিচুয়েশন অনুযায়ী তো আজকে আমরা সেভাবে প্রিপেয়ার্ড আছি। যদি কোনো কিছু আসে বা কোনো কিছু আমরা ওরকম টের পাই, তাহলে অবশ্যই আমরা ক্যাপাবল। টুঙ্গিপাড়া, কোটালীপাড়া সহ 5 উপজেলার অন্তত 12টি জায়গায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পুরো গোপালগঞ্জ জুড়ে যে তাণ্ডব চালানো হয়েছে তার ক্ষতচিহ্ন এখনো ছড়িয়ে আছে চারদিকেই। সকাল থেকে পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে, কিন্তু এখন এখানকার মানুষের মধ্যে এক ধরনের অজানা আতঙ্ক ভর করেছে। তারা বলছেন, গোপালগঞ্জের মানুষ শান্তিপ্রিয়, যারা এই শান্তি বিনষ্ট করেছে তাদের দ্রুত শাস্তির আওতায় আনা হোক। সন্ধ্যা 6:15টার দিকে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন ঢাকার বিভাগীয় কমিশনার। বাড়ানো হয় কারফিউয়ের সময়সীমা। পরিস্থিতির অবনতি না ঘটে এই জন্য আমরা যে কারফিউটা ছিল সেটা আমরা কন্টিনিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামীকালকে দুপুর 12টা পর্যন্ত সেই কারফিউ বলবৎ থাকবে।
এবং 2 ঘন্টা বিরতি দিয়ে আবার সেটা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সেটা চলমান থাকবে। বিভাগীয় কমিশনার বলেন, সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই। যারা দুষ্কৃতিকারী তাদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশি অভিযান দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। কারফিউয়ের সময়সীমা বাড়ানোর পর রাতে বাড়ানো হয় আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান এবং টহল। পুরো শহরে বিরাজ করে থমথমে অবস্থা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, গোপালগঞ্জ। গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্না। মুন্না, এই মুহূর্তে শহরের নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? কারফিউ তো চলমান, জনজীবনের পরিস্থিতি বা কেমন একটু জানাবেন। আপনি এখন রাতের গোপালগঞ্জ দেখছেন। আসলে আমি যে জায়গাটি দাঁড়িয়ে কথা বলছি, এই জায়গাটি এই সময় এই রাতে 10টা-11টা পর্যন্ত কিন্তু শত শত লোকের আনাগোনা থাকে। কিন্তু এখন আপনি যদি দেখেন যে রাস্তায় কিন্তু 1-2 করে লোক কখনো কখনো দেখা যাচ্ছে। পুলিশ টহল রয়েছে, সাথে সেনাবাহিনী ও অন্যান্য যারা রয়েছে তারাও বিভিন্ন রাস্তায় যে দেখা গেছে। তাছাড়া বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে কেউ কোনো ব্যক্তি 2-3 গেলে তাদেরকে তাদের পরিচয় জিজ্ঞেস করা হচ্ছে এবং সে চেক করা হচ্ছে, যে কারণে অনেকেই আসলে এমনিতেই থমথমে অবস্থা। আপনি জানেন যে গোপালগঞ্জে কিন্তু আগামীকাল 11টা পর্যন্ত এক নাগাড়ে কারফিউ বহাল রয়েছে এবং 11টা থেকে 2টা পর্যন্ত শিথিল থাকলো, 2টা থেকে 6টা পর্যন্ত কারফিউ কিন্তু জারি থাকবে। এর পরবর্তীতে সিদ্ধান্ত হবে পরিবেশ পরিস্থিতি বুঝে, তারপরে এটি ঠিক করা হবে যে আরো কারফিউর সময় বাড়ানো হবে কিনা। তিতুমির। জি, মোজাম্মেল হোসেন মুন্না গোপালগঞ্জ থেকে জানাচ্ছিলেন কারফিউয়ের সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটবে সেই তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না, এই মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, এই ঘটনার বিচারে কোনো রাজনৈতিক পরিচয় দেখা হবে না। সকালে আরেক অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, অপরাধীদের ধরতে কী ব্যবস্থা নেওয়া হবে সেই সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, গোপালগঞ্জের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে সরকার। দেশের 64 জেলায় কর্মসূচির অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি। দুপুরে কর্মসূচি শেষে ফেরার মুখে গাড়িবহরে হামলা করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কারাগার সহ আক্রান্ত হয় সরকারি স্থাপনাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি মাঠে নামে সেনাবাহিনী। সংঘর্ষে প্রাণ হারান 4 জন, আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কিছু সদস্য সহ আহত হন অনেকে। সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, গোপালগঞ্জে সহিংসতার ঘটনার গোয়েন্দা তথ্য ছিল না। আশ্বাস দেন জড়িত সবাইকে বিচারের আওতায় আনার। গোপালগঞ্জের এখন যে পরিস্থিতি মোটামুটি নর্মাল। গোয়েন্দাদের তো তথ্য ছিল, বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল না। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য সব ধরনের প্রিকশন নেওয়া হবে। যারা অন্যায় করছে তারা গ্রেপ্তার হবে, তাহলে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। গোপালগঞ্জের ঘটনাকে দুঃখজনক মন্তব্য করেছেন শ্রম, কর্মসংস্থান ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিডা ও ইউএনডিপির কর্মশালায় তিনি বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন নেই। সারা দেশ থেকে বিভিন্ন সন্ত্রাসীরা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে এবং গতকালকে একটা নেক্কারজনক ঘটনা সেখানে ঘটেছে। আমি যতটুকু দেখেছি ভালো ভূমিকা পালন করেছে এবং তারা সফলভাবে সেখান থেকে প্রত্যেককে ইভাকুয়েট করতে পেরেছে। এদিকে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব শফিকুল আলম জানান, সহিংসতার ঘটনা তদন্তে সরকার 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। প্রোব কমিটি করা হয়েছে সিনিয়র সেক্রেটারি হোম মিনিস্ট্রির নেতৃত্বে, ওই ছাড়া ল মিনিস্ট্রি এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি থেকে 2 জন অ্যাডিশনাল সেক্রেটারি থাকবেন। কমিটিকে পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করে 2 সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরা 3 জন 14 দিন তাদেরকে দেওয়া হয়েছে ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করবেন। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। এদিকে গোপালগঞ্জ এবং জেলাবাসীকে মুজিববাদ থেকে মুক্ত করার ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফরিদপুরের পথসভায় নাহিদ আরও বলেন,
গোপালগঞ্জে হামলার ঘটনায় বিচার বহির্ভূতভাবে 4 জন মারা গেছেন। এনসিপি সন্ত্রাসীদের মানবাধিকারেও বিশ্বাসী, গ্রেপ্তার এবং প্রচলিত আইনে অপরাধীদের শাস্তি চান তারা। পরে রাজবাড়ী এবং মানিকগঞ্জেও পথসভা করে দলটি। গোপালগঞ্জে সমাবেশে হামলার পর জুলাই পদযাত্রা নিয়ে দেখা দেয় উদ্বেগ, উৎকণ্ঠা। তবে সবকিছু ছাপিয়ে ফরিদপুর সার্কিট হাউসে জড়ো হতে থাকেন এনসিপির নেতাকর্মীরা। পদযাত্রা নিয়ে জনতা ব্যাংক মোড়ে যায় জাতীয় নাগরিক পার্টি। পথসভায় গোপালগঞ্জকে মুজিববাদ থেকে মুক্ত করার ডাক দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে সমাবেশে হামলার বিচার করতে গিয়ে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে জোর দেন তিনি। নাহিদ আরও বলেন, গোপালগঞ্জে হামলার ঘটনায় বিচার বহির্ভূতভাবে 4 জন প্রাণ হারিয়েছে। এ সময় সন্ত্রাসীদের মানবাধিকারের বিষয়টিও উঠে আসে আহ্বায়কের কণ্ঠে। সমাবেশে বক্তব্য রাখেন অন্য নেতারাও। বলেন, যে আওয়ামী লীগ ডামি নির্বাচন করে গণতন্ত্রকে হত্যা করেছে, রাজনৈতিক ধারায় তারা সুযোগ পেতে পারে না। বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে সেই আওয়ামী লীগ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে আর কোনো সুযোগ পেতে পারে না। পরে রাজবাড়ী রেলগেটেও সভা করে এনসিপি। নেতাদের মেরে ফেললেই গণঅভ্যুত্থান রুখে দেওয়া যাবে এমন ধারণা থেকেই হামলা চালানো হয় বলেও মনে করেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক। নাহিদ, সার্জিস, আক্তার, হাসনাত, নাসির মনে হয় এগুলো একটা নাম। তারা মনে করেছিল এই 5 জনকে হত্যা করলেই নতুন বাংলাদেশের যে লড়াই সেটা হয়তো থেমে যাবে। রাজবাড়ীর পথসভা শেষে মানিকগঞ্জে রওনা দেয় এনসিপির গাড়িবহর। যদি তারা সশস্ত্র কায়দায় না আসতো, আমরা বিশ্বাস করি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। গোপালগঞ্জে হামলার ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে 3 দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। হামলার তীব্র নিন্দা জানিয়ে নতুন কর্মসূচিও ঘোষণা করেছে দলটি। সন্ধ্যায় বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে এক ব্রিফিংয়ে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ঘোষণা দেয় দল। সেই সমাবেশ থেকে আসতে পারে পরবর্তী কর্মসূচির ঘোষণা। ব্রিফিংয়ে গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে বিভাগীয় পর্যায়ে তদন্ত, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের আওতায় আনা এবং এনসিপির বাকি পদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতের 3 দফা দাবি তুলে ধরেন দলটির নেতারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা। গোপালগঞ্জে অন্যান্য জেলা থেকেও চিহ্নিত সন্ত্রাসীরা ওখানে গিয়ে পুনর্বাসিত হয়েছে, তারা আশ্রয় নিয়েছে। প্রত্যেককে চিহ্নিত করে প্রত্যেককে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রত্যেকটি জঙ্গি সন্ত্রাসীদেরকে যতক্ষণ না পর্যন্ত আইনের আওতায় না আনা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলতে থাকবে। সরকারের ব্যর্থতার কারণেই গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি আরও বলেছেন, আবেগতাড়িত হয়ে অপরিকল্পিতভাবে রাজনৈতিক কর্মসূচি গ্রহণের কারণেই গোপালগঞ্জে হামলার মুখে পড়েছে এনসিপি। যুবদলের বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বিএনপির এই নেতা বলেন, পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে বিএনপিকে কলঙ্কিত করার অপচেষ্টা হচ্ছে। নির্বাচন বানচালের চেষ্টাকারীরা যেন সরকারের প্রশ্রয় না পায় সেই আহ্বানও জানান তিনি। এবার যুবদলের বিক্ষোভ মিছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানিয়ে ঢাকায় যুবদল আয়োজিত এই মিছিলে অংশ নেন মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা।
মিছিলের স্লোগান আর ফেস্টুনে দীর্ঘদিনের মিত্র জামায়াত ইসলামের সঙ্গে বিএনপির দূরত্ব স্পষ্ট হয়। বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে বিকেল 4:30টার দিকে শুরু হয় দীর্ঘ এই বিক্ষোভ মিছিল। নয়াপল্টন থেকে নাইটিঙ্গেল মোড়, বিজয়নগর, পল্টন, প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় যুবদলের মিছিল। মিছিল পূর্ব সমাবেশে নেতারা মব তৈরি করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির নিন্দা জানান। তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। ভদ্রতাকে যদি আপনারা দুর্বলতা মনে করেন তাহলে আগামী দিনে কঠোর প্রত্যুত্তরই হবে বাংলাদেশের রাজনীতির ভবিতব্য। মব তৈরি করে আমাদের নেতার বিরুদ্ধে মিথ্যা অশ্রাব্য ভাষায় স্লোগান দিয়েছে। আমরা তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দাবি জানাই। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ডেমোক্রেসির বদলে মবক্রেসির রাজত্ব চলছে এখন। বিভিন্নভাবে পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে সেই ইস্যুর মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কলঙ্কিত করার একটি অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। লন্ডন বৈঠকের পর ফেব্রুয়ারিতে প্রতিশ্রুত জাতীয় নির্বাচনের জন্য সরকারের উদ্যোগ যথেষ্ট নয় বলে মনে করে বিএনপি। নির্বাচন আয়োজনে কমিশনকে যথাযথ প্রক্রিয়ায় নির্দেশনা দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। নির্বাচনকে বানচাল করার জন্য, সুপরিকল্পিতভাবে নির্বাচনকে বিলম্বিত করার জন্য যারা চেষ্টা করছে তারা যেন আশ্রয় প্রশ্রয় না পায়, যেন জনগণের মনে কোনো প্রশ্নের উদ্বেগ না হয় যে সরকার একটি নির্দিষ্ট দলকে বোধহয় সুবিধা দেওয়ার জন্য কোনোভাবে চেষ্টা চালাচ্ছে। গোপালগঞ্জে এনসিপির উপর হামলার নিন্দা জানালেও বিএনপির এই নেতা নতুন দলের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তোলেন। তারা অনেক আবেগতাড়িত হয়ে অপরিকল্পিতভাবে এমন সব রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে, সেই রাজনৈতিক কর্মসূচির কারণে আজকে সারা বাংলাদেশ অবলোকন করল জাতির যারা গণ অভ্যুত্থানের অগ্রসেনানী তাদের উপরে পতিত ফ্যাসিবাদী শক্তি হামলে করছে। গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ফাটল সৃষ্টি হলে ফ্যাসিবাদী শক্তি সুযোগ পাবে উল্লেখ করে জাতীয় ঐক্য অক্ষুণ্ণ রাখার আহ্বানও জানান নেতারা। বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগমে ঢাকায় যুবদলের এই বিক্ষোভ মিছিলের মতো কয়েকদিনের ব্যবধানে বেশ কয়েকটি দীর্ঘ মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠনগুলো। যে কর্মসূচি থেকে বিএনপিকে জড়িয়ে পরিকল্পিত ঘটনায় পরিকল্পিত মিথ্যাচারের অভিযোগ তুলছেন নেতাকর্মীরা। বলছেন দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের মধ্য দিয়ে কেবল রাজনৈতিক স্থিতিশীলতার পরিবেশই নষ্ট হচ্ছে না, বরং প্রতিশ্রুত সময়ে আগামী জাতীয় নির্বাচন আর গণতান্ত্রিক যাত্রাও ব্যাহত হতে পারে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল করেছে যুবদল। কর্মসূচিতে নেতাকর্মীরা অভিযোগ করেন, গোটা জাতি যখন নির্বাচনের জন্য অপেক্ষা করছে তখন কেউ কেউ তা পেছানোর অপচেষ্টা করছে। অপপ্রচার চালানো হচ্ছে বিএনপির বিরুদ্ধে। রাজপথে থেকে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় জানান যুবদল নেতারা। বরিশাল সদর রোডে বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে মহানগর যুবদল। এতে অংশ নেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় সদর রোডে গিয়ে শেষ হয় মিছিলটি। নগরীতে আলাদাভাবে মিছিল করে জেলা যুবদল। নেতাকর্মীরা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করছেন নির্বাচন পেছানোর জন্য। রংপুরে বিক্ষোভ মিছিল করে জেলা যুবদল। পরে গ্র্যান্ড হোটেল মোড়ে সমাবেশে বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানান। বলেন, তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করার পায়তারা চলছে। নাটোরে জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিল বের করে যুবদল। বিভিন্ন সড়ক ঘুরে মাদ্রাসা মোড়ে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচন দেয়া প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার দেশের ক্ষমতা না আসবে ততক্ষণ পর্যন্ত এই অস্থিরতা দূর হবে না। নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। তারা বলেন, যারা নির্বাচনে জিততে পারবে না তারাই তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। অপপ্রচারকারীদের রাজপথেই মোকাবেলার ঘোষণা দেন তারা।
সাভারে নবীনগর চন্দ্রা মহাসড়কে বিক্ষোভ করেন ঢাকা জেলা যুবদল। পরে জাতীয় স্মৃতিসৌধের সামনে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। বক্তব্য দেন সংগঠনটির জেলা শাখার শীর্ষ নেতারা। এছাড়া নেত্রকোনা, বাগেরহাট, ভোলা, নওগাঁ, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করে যুবদল। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। নেতাকর্মীদের ধৈর্যচ্যুত হয়ে কোনো পাতা ফাঁদে পা না দেওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, কেউ বিএনপিকে রোধ করতে পারবে না। ফেব্রুয়ারি নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন মহাসচিব। এছাড়া ঐক্যবদ্ধভাবে জুলাই অভ্যুত্থানে সবাই অংশ নিলেও একটি গোষ্ঠী কিভাবে সরকারের অংশ হলো তা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। জুলাই অভ্যুত্থানে শহীদ ছাত্রদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে স্মরণ সভার আয়োজন করে ছাত্রদল, যেখানে যোগ দেন ছাত্রদলের সাবেক শীর্ষ নেতারা। কথা বলেন সমসাময়িক ইস্যুতে। এক মাস সময় নিয়ে গোপালগঞ্জে যাব, স্বৈরাচারের যে এখনো চিহ্ন বাংলাদেশের মাটিতে আছে তা মাটির সাথে মুছে দেব আমরা। শেখ হাসিনার পতনের পর একটি গোষ্ঠী গণতন্ত্র উত্তরণের পথে বারবার বাধা দিচ্ছে এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণা আসার পর নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। তারপর থেকেই শুরু হয়েছে, অর্থাৎ নির্বাচন হতে দেওয়া যাবে না। এরা ফাঁদ পাচ্ছে, আমাদেরকে প্রভোগ করছে যে আমরা যেন আমরা ঝাঁপিয়ে পড়ি, প্রতিবাদ করি, কনফ্রন্টেশন করি, এমন একটা অবস্থা তৈরি করি যেন গণতন্ত্রের উত্তরণটা ব্যাহত হয়। যে আপনারা ধৈর্য হারাবেন না, কখনোই উত্তেজিত হবেন না, প্রভোগ হবেন না, প্রভোগ হয়ে কখনো কোনো পাতা ফাঁদে পা দেবেন না। রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, যা উদ্দেশ্য প্রণোদিত। সরকার গঠনের পর মনে হলো কোনো একটি বিশেষ গোষ্ঠীর সরকার। এখানে যে আমাদের এত ছেলের রক্ত ছড়ল, তাদের দেহ রাজপথে লুটিয়ে পড়ল, এইটার কি কোনো দাম নেই? কেন ফেসবুকে লেখা হয় যে 5 বছর পর পর্যন্ত এই সরকার থাকুক? এগুলো কি উদ্দেশ্য প্রণোদিত? তাহলে মনে হয় তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি গোষ্ঠী সামাজিক মাধ্যমে চরিত্র হননে নেমেছে বলেও মন্তব্য করেন বক্তারা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ এবং মানুষের কাছে দৃশ্যমান। ঐকমত্য কমিশনের বৈঠকে এমন নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা এবং কমিশন প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠকে ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। আগামী 5 আগস্টের মধ্যেই জুলাই সনদ তৈরির কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে কমিশন সদস্যরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের সংলাপে 8টি বিষয়ে আলোচনার পর ঐকমত্য হয়েছে বলে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। এছাড়া আরও 7টি বিষয়ে ঐকমত্য পৌঁছাতে আলোচনা চলমান আছে বলেও জানান তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান, জাফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া এবং মনির হায়দার। মতের পার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিকেলে যাত্রাবাড়িতে জুলাই প্রতিরোধ দিবসের আলোচনা সভায় কথা বলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই বিপ্লবে শক্ত প্রতিরোধের নাম ছিল যাত্রাবাড়ি। ঢাকার অন্যান্য অংশের চেয়ে আন্দোলন জোরদার ছিল এই এলাকায়। সব দল এবং সাধারণ মানুষের প্রতিরোধে ফ্যাসিবাদী সরকারের পতনে বড় ভূমিকা রেখেছে যাত্রাবাড়ি। তবে অনেকেই দুঃখ প্রকাশ করে বলেন, জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন থেকে দূরে সরে গেছে সরকার। প্রতিফলন হয়নি জন আকাঙ্ক্ষার। গোপালগঞ্জে এনসিপির উপর হামলার ঘটনাকে সরকারের ব্যর্থতা বলে উল্লেখ করেন তারা। আলোচনা সভায় বিএনপি, জামায়াত, গণ অধিকার সহ সব দলের নেতৃবৃন্দ এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা যোগ দেন। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ বারে বারে ফিরে আসার চেষ্টা করে। ফ্যাসিবাদকে প্রতিহত করতে হয় প্রতিবার দাঁড়াবার সময়। দেশের জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, কারণ বিভিন্ন মত থাকবে, বিভিন্ন মতের পার্থক্য থাকবে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, ফ্যাসিবাদকে প্রতিহত করার জন্য আবার যাত্রাবাড়ির মতোই সবাই ঐক্যবদ্ধ।
অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে অবস্থান নিয়ে সমাবেশ করেন তারা। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, গোপালগঞ্জের ন্যাক্কারজনক হামলার জন্য শুধু পুলিশ প্রত্যাহার করলেই হবে না, স্বরাষ্ট্র উপদেষ্টাকেও অপসারণ করতে হবে। সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনের আগে প্রশাসনের শুদ্ধি অভিযান না চালালে দেশ নিরাপদ থাকবে না। পরে নেতাকর্মীদের নিয়ে মিছিলটি বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। পরিষ্কার দাবি জানাই, এই স্বরাষ্ট্র মন্ত্রীকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। উনি দায় এড়াতে পারেন না। এই ছেলেগুলো আমাদের জাতীয় বীর, তারা যেভাবে আটকা পড়েছিল, যদি আগুন লাগিয়ে দিত বাইরে থেকে, দেশবাসীর মধ্যে যদি ফ্যাসিবাদের দাবেদার কোন শক্তি দিল্লির দাবেদার থেকে থাকেন, তাদেরও চিহ্নিত করে নির্বাচনের আগে শুদ্ধি অভিযান না চালালে বাংলাদেশের জনগণ নিরাপদ থাকবে না। চিপস নাকি বিস্কিট? এটা কি? এটা বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা। চিপস নাকি বিস্কিট, খেয়ে বুঝে নাও। গোপালগঞ্জে যা হয়েছে তাতে এনসিপি কিংবা আওয়ামী লীগ কেউই লাভবান হয়নি, তবে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে দেশের রাজনীতির। এই অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। তারা বলছেন, পলাতক আওয়ামী লীগ নেতারা গোপালগঞ্জে ঘাঁটি গেড়েছেন, তাই কঠিন ছিল সংঘাত এড়ানো। তবে আরও সতর্ক হওয়া উচিত ছিল তরুণদের দল এনসিপিকে। আলামিন হক অহনের প্রতিবেদন। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে বুধবার দিনভর সংঘর্ষ। হামলা হয় এনসিপি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর। বাদ যাননি গণমাধ্যম কর্মী, প্রাণ যায় 4 জনের। আহত হয়েছেন অনেক। দিনভর যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, তাতে কার লাভ আর কার ক্ষতি, সেই আলোচনা রাজনৈতিক অঙ্গনে। তারা যদি শেষ দিনের শেষে এই জিনিসটা তারা যদি ফিল না করেন যে আমাদের কাজের, আমাদের কর্মকাণ্ডের কারণে মানুষের জীবনটা একেবারেই মূল্যহীন হয়ে যাচ্ছে। রাজনীতি আমাদেরকে দিনের শেষে যদি এই জায়গায় নিয়ে যায়, তাহলে এই রাজনীতি কেউ করবে না। তো চোর বাটপার সাদাবাজরাই এই রাজনীতি করবে। প্রশ্ন উঠেছে, গোপালগঞ্জে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ এত বেপরোয়া হলো কেন? রাজনৈতিকভাবে লাভবান হওয়া নাকি প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠেন তারা? আওয়ামী লীগ অনেক লোক কিন্তু গোপালগঞ্জ ডিস্ট্রিক্টে পালিয়ে আসছে, অনেক ঘরে ঘরে আছে। তারা তো এদের আর্থিক সহযোগিতা করবে, বিভিন্নভাবে সহযোগিতা করে ওই আওয়ামী লীগ একটা শক্তিশালী পকেট সৃষ্টি করবে গোপালগঞ্জে। কিন্তু আমার মনে হয় গোপালগঞ্জ দিয়ে আর সেই আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না। অবশ্য অধ্যাপক সাব্বির বলছেন, এনসিপির গোপালগঞ্জের পদযাত্রায় সতর্কতা ও প্রজ্ঞার ঘাটতি ছিল। একটা নতুন দল যখন সে বড় দল হতে চায় বা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা লাভ করতে চায়, তাকে অনেক বুদ্ধি করে তো পথ চলতে হবে, তাই না? অনেক কনফ্রন্টেশন যদি আপনি বিসমিল্লাতেই কনফ্রন্টেশনে শুরু করে দেন, তাহলে তো আপনার জন্য এনার্জি নষ্ট, টাইম নষ্ট, সব কিছুই নষ্ট। আজকে ধরেন এনসিপির 3টা লোক মারা যেতে পারতো, তাহলে অবস্থা কী হতো? ভবিষ্যতের রাজনীতি কেমন হবে তা ঠিক করবে সক্রিয় দলগুলো। প্রাণহানি, সংঘর্ষ, হামলায় ভালো কিছু বয়ে আনে না জনগণের জন্য, বলছেন সংশ্লিষ্টরা। আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকীর ৬২ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। একই সাথে ১২২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ায় স্ত্রী, 2 সন্তান সহ তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। দুদক মহাপরিচালক জানান, দেশে বিদেশে তারেক সিদ্দিকীর আরও অঢেল সম্পদের প্রমাণ রয়েছে। তদন্তে দালালিক প্রমাণ মিললে সেগুলো অন্তর্ভুক্ত করা হবে। তারেক সিদ্দিকী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা। শেখ রেহানার দেবর হওয়ায় আওয়ামী শাসনামলে ক্ষমতার প্রধানতম কেন্দ্রে ছিলেন তিনি। গুম, খুন সহ নানা অপরাধের মাস্টারমাইন্ড মনে করা হতো তাকে। এবার মিলল অবৈধভাবে উপার্জিত বিশাল সম্পদের সন্ধান। ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ এবং গাজীপুরের বাগানবাড়ি আর বিলাসবহুল ডুপ্লেক্স ভবন গড়ে তুলেছিলেন তারেক সিদ্দিকী। ঢাকায়ও মিলেছে বেশ কয়েকটি প্লট ও ফ্ল্যাট।
বিলাসবহুল বাড়ি দ্বারা আবাসিক ও ডিওএইচএস-এর এইসব সম্পদ তার দুর্নীতি আর অনিয়মের সাক্ষী। দালিলিক নথিতে ৬২ কোটি টাকার অবৈধ সম্পদেরও সন্ধান পেয়েছে দুদক। আছে শত কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ। ৬২ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে পরবর্তীতে স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এবং মানি লন্ডারিং প্রতিরোধ ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মহাপরিচালক জানান, দেশ বিদেশে আরও সম্পদের খোঁজ মিলেছে, সেগুলো চার্জশিটে যুক্ত করবে দুদক। তদন্তকালে যদি আরও যে সমস্ত সম্পদ দেশে এবং দেশের বাইরে রয়েছে, যেগুলি এখনও তথ্যাদি, দালিলিক প্রমাণাদি অনুসন্ধান দলের নিকট আসেনি, সেগুলি যখন আসবে সেই সম্পদ এর সাথে অন্তর্ভুক্ত হবে এবং এর সাথে যদি আরও কারো সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে সেই বিষয়টিও বিবেচনা করা হবে। ৫ আগস্ট থেকে সহপরিবারে আত্মগোপনে তারেক সিদ্দিকী। জুলাই হত্যাকাণ্ড ছাড়াও গুমের দায়ে একাধিক মামলার আসামি তিনি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে মোটরসাইকেল, চাপাতি, পিস্তল সহ সব ধরনের দেশীয় অস্ত্র ভাড়ায় দিচ্ছে বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ। চাঞ্চল্যকর এই তথ্য ডিবি পুলিশ জানতে পারে শ্যামলীর ভাইরাল ছিনতাইয়ের ঘটনা তদন্তের সময়। এই ঘটনায় অস্ত্র ভাড়া দেয়া গ্রুপের একজন এবং 2 ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গেল 11 জুলাই রাজধানীর শ্যামলীতে ভোরে ঘটে চাঞ্চল্যকর এই ছিনতাই। ভাইরাল ফুটেজে দেখা যায় এক ব্যক্তির জামা, জুতো সহ সবকিছু লুটে নেয় ছিনতাইকারীরা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তদন্তে নেমে জানতে পারে আরও চাঞ্চল্যকর তথ্য। ছিনতাই, ডাকাতির কাজে মোটরসাইকেল ছাড়াও চাপাতি, পিস্তলের মতো দেশীয় অস্ত্র ভাড়ায় দিচ্ছে কবির গ্রুপ সহ বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ। ভাড়ার অস্ত্র দিয়ে সেদিন ছিনতাই করছিল আসামিরা। এদের বড় কাজ হচ্ছে তারা মোটরসাইকেল ভাড়া দেয়, তারা হচ্ছে চাপাতি ভাড়া দেয়। এর বিনিময়ে যারা পেশাদার ছিনতাইকারী আছে তাদের কাজটি হচ্ছে তার বিনিময়ে রাত ভরে যে সকল ছিনতাই করে তারা বিভিন্ন এলাকায় স্পটে, সেই সকল স্পটে ছিনতাইকৃত মালামাল তাদের কাছে বিক্রি করে। ডিবি পুলিশের যুগ্ম কমিশনার জানান, ডাকাতির মতো ঘটনা কিছুটা কমলেও ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে চালানো হবে বিশেষ অভিযান। কিশোর গ্যাং সহ শুরু করে অন্যান্য অপরাধীরা বিভিন্ন এলাকায় যারা আছে তাদের তথ্যপত্র আমরা সংগ্রহ করে সেটার উপরে বিশ্লেষণ করে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। এই কার্যক্রম আমরা আরও অধিকতর জোরদার করব যেন রাজধানীতে আমরা ডাকাতির মতো ছিনতাইয়ের ঘটনা প্রতিরোধে আমরা একটা সক্ষম হই। রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অপরাধীদের তথ্য দিয়ে নাগরিকদের সহায়তা করার অনুরোধ জানান ডিবির এই কর্মকর্তা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দ্রুজ সম্প্রদায়ের নিরাপত্তা এবং স্বাধীনতা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে সিরিয়া, এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারা। ইসরায়েল সংখ্যালঘু সম্প্রদায়কে হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করে তুলতে চায় বলে অভিযোগ করেন তিনি। তবে কোনো ষড়যন্ত্রই সিরিয়ায় বিভক্তি তৈরি করতে পারবে না বলে সাফ জানিয়েছেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সিরিয়ার সংখ্যালঘু দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের সংঘাতের 6 দিনের মাথায় প্রথমবার ক্যামেরার সামনে দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারা। টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে আহমেদ শারা সিরিয়ার বর্তমান অস্থিতিশীল অবস্থার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করেন। বলেন, ষড়যন্ত্র করে দেশে বিভক্তি তৈরির পায়তারা করছে তেল আবিব। যুদ্ধ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে উস্কে দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন সিরিয়ার প্রেসিডেন্ট শারা। বাশার আল আসাদের পতনের পর থেকেই সিরিয়ার স্থিতি ও সংহতির বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে ইসরায়েল। আবারও আমাদের পবিত্র ভূমিতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তারা। জাতীয় ঐক্যকে ভেঙে ফেলতে চায় যাতে জাতি হিসেবে আমরা মাথা উঁচু করতে না পারি। অভ্যন্তরীণ সংঘাতের জেরে দ্রুজ সম্প্রদায়কে হাতিয়ার হিসাবে ব্যবহার হতে দিবেন না বলে জোর গলায় বলেন প্রেসিডেন্ট আহমেদ শারা। যুদ্ধে জড়ানোর চেয়ে সিরিয়ার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। দ্রুজ সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলছি, আপনারা সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ। এই ভূমি কখনো বিভাজনের ক্ষেত্র হবে না। আপনাদের অধিকার ও স্বাধীনতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। আমরা সবাই এক ভূখণ্ডের অংশীদার। কোনো বহিঃশক্তিকে সিরিয়ার এই সৌন্দর্য ও বৈচিত্র্যকে নষ্ট করতে দিব না। সংঘাতের কেন্দ্র সোয়েইদাতে শান্তি প্রতিষ্ঠায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান আহমেদ আল শারা। বাশার আল আসাদের পতনের মাধ্যমে দীর্ঘদিনের গৃহযুদ্ধ শেষে দেশে নতুন কোনো যুদ্ধের বিপক্ষে তিনি।
সোয়েদা অঞ্চলে স্থানীয় ও দ্রুজ নেতাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে। সিরিয়াকে নতুন আরেকটি যুদ্ধের দিকে ঠেলে দেওয়া যাবে না। তা না হলে পূর্বে সরকারের রেখে যাওয়া জঞ্জাল সাফ করে সামনে এগিয়ে যাওয়া সম্ভব হবে না। সিরিয়ায় গেল ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর দ্রুজ ও বেদুইনের এই রক্তক্ষয়ী সংঘাতই সবচেয়ে বড় সহিংসতার ঘটনা। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। এই সাথে শেষ করছি আমাদের আজকের রাতের বাংলাদেশ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।